সকাল থেকে একবারের জন্য চেঁচামেচি করলো না, ছেলে ছেলে বলেই কেঁদে কেটে বাড়ি মাথায় তুলল না। কয়েক ঘন্টার ব্যবধানে জেসমিন কেমন যেন অচেনা হয়ে উঠল সবার কাছে। ভীষণ শান্ত দেখাচ্ছে তাকে। যে নদীকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠতেন, তার সাথে বেশ স্বাভাবিকভাবে কথা বলেন। দৃষ্টিতে তার না রাগ না ঘৃণা প্রকাশ পেল। এই মহিলার উদ্দেশ্য কি হতে পারে বলতো নদী? আমি তো বুঝতে পারছি না ভাবি। উর্মি বিরক্ত আর রাগ মিশ্রিত দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে বলল, তুই কি বুঝিস? হ্যাঁ, মাথায় তোর আছে কি, গোবর? যাক, তাও তুমি বলেছো যে আমার মাথায় গোবর হলেও অন্তত আছে, না হলে বাকিরা বলে আমার মাথা পুরোই ফাঁকা। গোবর থাকাতে না, গোবর থাকার থেকে না থাকাই ভালো। চল ঘরে যাই, এনার নাটক সারা জীবনই চলবে। জেসমিনকে লক্ষ্য করার ধৈর্য কিংবা ইচ্ছে কোনোটাই আর উর্মির হলো না। নিজের ঘরে চলে গেল। আরও বেশ কিছুটা সময় জেসমিন চুপচাপ বসার ঘরে দাঁড়িয়ে থাকার পর শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে বেরিয়ে পড়লেন। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষে স্রোত আবারও কাজে বেরিয়ে পড়েছে। নয়নের সাথে সমুদ্র গেছে। বাড়িতে তখন মিষ্টি আর ঝিনুকে আছে। ঝিনুকের জ্বর এখন একটু কমেছে, তবে এখনো মাথা ব্যথা আর শরীর দুর্বলের জন্য বিছানা থেকে ওঠার শক্তি নেই, তাই শুয়ে আছে। এদিকে এত বড় বাড়িতে মিষ্টির একা একা সময় কাটতে চাইছে না। রান্না বান্না শেষে উঠোনে কিছু শুকনো পাতা পড়েছিল, সেগুলো ঝাড়ু দিল। হাঁড়ি পাতিলগুলো মেজে ভালো করে শুকিয়ে গুছিয়ে রাখলো। ঘরে এসে আলনা থেকে অগোছালো কাপড়গুলো নামিয়ে সেগুলো ভাঁজ করে নিল। এ বাড়িতে তার সময় এভাবেই কাজ করতে করতে চলে যায়, কেননা স্রোতের দেখা তো পাওয়াই যায় না। তিনি সেই সকালে বেরিয়ে যান, দুপুরে খাওয়ার সময় আসেন, খাওয়া দাওয়া হলে বেরিয়ে যান, আবার সেই রাতে ফেরেন। এর মাঝে আর বাড়িতে তার দেখা পাওয়া যায় না। মিষ্টি গুনগুনিয়ে গান গাইছে আর কাজ করছে। হঠাৎ করে পিছন থেকে তার কানে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো। তড়িৎ গতিতে মিষ্টি পিছনে ফিরে তাকিয়ে দরজায় দাঁড়ানো মানুষটিকে দেখে চমকে উঠল। হাতের তালুতে চোখ দুটো ডলে নিয়ে আবারও তাকালো, কিন্তু না, এটা সত্যি কোনো স্বপ্ন নয়। তার সামনে জেসমিন দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও মিষ্টির বিশ্বাস হলো না। সন্দেহে গলায় প্রশ্ন করলো, আম্মু, তুমি সত্যি এসেছো? জেসমিন মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বললেন, কেন আসতে পারি না? এবারে আর মিষ্টির কোনো সন্দেহ রইল না। তার আম্মু এসেছে। হাতের কাপড়গুলো আবারও আলনার উপর রেখে তাড়াহুড়ো করে দরজার দিকে এগিয়ে গিয়ে জেসমিনকে ভিতরে এনে বিছানার উপর বসালো। উৎফুল্ল হয়ে বলল, তুমি এসেছো আমার বাড়িতে, আমি ভাবতেই পারছি না। আমি খুব খুশি হয়েছি আম্মু। জেসমিন মেয়ের গালে হাত রেখে আদরে গলায় বললেন, মেয়ের শ্বশুরবাড়িতে আসবো না তা কি হয়? কতদিনের স্বাদ আমার মেয়ের সংসার দেখার। মিষ্টির চোখ দুটো ছলছল করে উঠল। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় কোনো দিনও আমার শ্বশুর বাড়িতে পা রাখবে না। দেখো, এটা আমার সংসার। আমি হয়তো তোমার মতন গুছিয়ে রাখতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করছি। তুমি দেখো, ধীরে ধীরে আমি তোমার মতনই সব কাজ শিখে যাব। আমার থেকেও ভালো পারবি তুই। মিষ্টি হাসলো, কিন্তু তার মনের মাঝে এখন একটা প্রশ্ন খচখচ করছে। জেসমিন কি করে এ বাড়িতে আসতে পারেন? ওর বিয়ের পরের দিন যেখানে শাহনওয়াজ বাড়ির প্রত্যেকটা সদস্য এসেছিল, তারপরেও জেসমিন আসেনি। হাজার চেষ্টা করেও কেউ তাকে এই বাড়িতে পা রাখতে রাজি করাতে পারেনি। সেখানে আজ কি এমন প্রয়োজন হলো যে জেসমিন নিজ থেকে এলেন, তাও কাউকে কোনো খবর না জানিয়ে? ইতস্তত কণ্ঠে বলো, একটা প্রশ্ন করতে পারি আম্মু? জেসমিন যেন বুঝলেন মিষ্টি কি প্রশ্ন করতে পারে, নিজে থেকে বলে উঠলেন, আমি কেন হঠাৎ তোর বাড়িতে এলাম সেটাই জানতে চাইছিস তো? মিষ্টি এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না মানে, আসলে আমার বিয়ের পরের দিনও তো তুমি এই বাড়িতে আসলে না। আমি কত করে অনুরোধ করলাম, তাও আসলে না। আজ হঠাৎ এলে যে? জেসমিনের চোখ মুখে অসহায়ত্ব ফুটে উঠল। দৃষ্টি তার শীতল হয়ে উঠল। মুখে জোর করে একটু হাসি ফুটিয়ে তুলে মিষ্টিকে বলল, বাড়িটা যে আমার ফাঁকা হয়ে গেছে রে মা। আমার তো দুটোই ছেলে মেয়ে, তোরাই আমার জীবন, তোদেরকে নিয়েই আমার সুখ। মেয়ে তো বিয়ে হয়ে পরের বাড়িতে চলে এসেছে, ছেলেটাও বাড়ি ছাড়া হলো। তার মায়ের উপর এতই অভিমান যে দুপুরে একটু খেতেও এলো না, মায়ের খোঁজটুকুও নিল না। কে জানে দুপুরে খেয়েছে কিনা। জেসমিনের কণ্ঠ শুনে মিষ্টির ভীষণ খারাপ লাগলো। খুব কাতর শোনালো গলাটা। মিষ্টি তার পাশে বসে বলল, ভাইয়া এখানে এসেছিল, খেয়েছে দুপুরে, তারপর নয়ন ভাইয়ার সাথে বেরিয়েছে। তুমি চিন্তা করো না। ও নিজে খেয়ে নিয়েছে, অথচ মা খেলো কিনা একবারও খোঁজ নিল না।
মিষ্টি ভাবলো মাকে একটু আলাদা করে বোঝানো যাক। এখন মনে হচ্ছে উনি রেগে নেই। এর থেকে ভালো সুযোগ হয়তো আর পাওয়া যাবে না। জেসমিনের হাত দুটো ধরে অনুনয়ের স্বরে বলল, ভাই আর নদীর সম্পর্কটা মেনে নাও না মা, বিশ্বাস করো। নদী খুব ভালো মেয়ে, ওর মতন ছেলের বউ তুমি একটা খুঁজেও পাবে না। তুমি ওকে এত বকো, এত অপমান করো, তাও কখনো তোমার মুখে মুখে তর্ক করেনি। তুমি যদি ওকে একটু ভালোবাসো তাহলে দেখবে তোমাকে নিজে থেকে জড়িয়ে ধরবে। ও খুব ভালো আম্মু। তোর মা বাদে এই পৃথিবীর সবাই ভালো। আবার এসব বাজে বাজে কথা বলছো কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি তো চাও যেন ভাইয়া সুখে থাকে। এখন ভাইয়া যদি নদীর মাঝে নিজের সুখ দেখতে পায় তাহলে আমাদের আপত্তি করার কারণ কি? দেখো, তোমার হয়তো মনে হচ্ছে যে নদীর থেকে অনেক ভালো মেয়ে তুমি ভাইয়ার জন্য খুঁজে আনতে পারবে, কিন্তু এমনও তো হতে পারে যে তার সাথে ভাইয়া ভালো থাকলো না। তুমি মেয়ে ভালো দিয়ে কি করবে যদি তোমার ছেলেই ভালো থাকতে না পারে তার সাথে? প্রথমবার তো বাড়িতে এলাম, কিছু খেতে দিবি না? মিষ্টি নিজের উপর নিজেরই রাগ হলো। সত্যি তো প্রথমবার তার মা এলো, অথচ সে কিনা তাকে খালি মুখে বসিয়ে রেখে জ্ঞানের কথাবার্তা বলছে। অপরাধী গলায় বলল, ক্ষমা করো আম্মু, আসলে আমি ভুলে গেছি। তুমি বসো, আমি এক্ষুনি আনছি। তুই বাড়িতে একাই? আর কেউ নেই? ঝিনুক কোথায়? ওকেও দেখছি না যে। আর বলো না, ঝিনুকের তো প্রচন্ড জ্বর, ও ঘরে শুয়ে আছে। তাই নাকি? জানতাম না। আচ্ছা তুই নাস্তা নিয়ে আয়, আমি ঝিনুকের সাথে দেখা করে আসি। জেসমিনের প্রত্যেকটা কথায় মিষ্টি আজ অবাক হচ্ছে। সে যেন এক নতুন জেসমিনকে দেখছে। আজ সকালে জেসমিনের সাথেও এই জেসমিনকে মেলাতে যাচ্ছে না। নিজ থেকে বলছেন ঝিনুকের সাথে দেখা করতে যাবেন। এটাও সম্ভব যে মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না, তার অসুস্থতার সময় কিনা তাকে দেখতে যাবে। মনের মাঝে হাজার একটা প্রশ্ন উকি দিলেও মিষ্টি আর এ নিয়ে জেসমিনকে কিছু বলো না। যদি তিনি নিজের ভুলটা বুঝতে পারেন তবে তো ভালো। অযথা আর পুরনো কথাগুলো মনে করে খোঁজানোর তো কোনো দরকার নেই। রাতেও সমুদ্র শাহরিয়ার বাড়ি ফিরল না। সারাদিন নদী ব্যতীত আর বাড়ির কারোর সাথে যোগাযোগ করেনি। স্রোতের বাড়িতেও ফেরেনি। রাতটুকু নয়নের বাড়িতে থেকে গেল। রাত ৯টা নাগাদ স্রোত বাড়ি ফিরল। সোজা নিজের ঘরে গেল। অন্যান্য দিন হলে ঝিনুকে অসুস্থ দেখে আগে ওর ঘরে যেত, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটল। কেননা আজ ঝিনুকের ওপর স্রোত রেগে আছে। এখন যদি ওর ঘরে গিয়ে একটু ভালো ব্যবহার করে তাহলে আবার প্রশ্রয় পেয়ে যেতে পারে। সেজন্য ঠিক করলো আজ রাতে ঝিনুকের সাথে কথাই বলবে না। মিষ্টিকে জিজ্ঞেস করলো, ঝিনুক কেমন আছে? জ্বর কমেছে? হ্যাঁ, জ্বর কমেছে, খাবার খাই, ওষুধ খাইয়ে দিয়েছি। তুমি দেখা করবে না একবার ওর সাথে? স্রোত শার্টের বোতাম খুলতে খুলতে বলল, না, আজ আর ওর সাথে কথা বলবো না। ও বড্ড বেশি বেয়াদবি করে ফেলেছে আজ। এখন যদি ওর সাথে কথা বলতে চাই ও কান্নাকাটি শুরু করে দেবে। শেষে আমিও নিজেকে সামলাতে পারবো না। এতে ওকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। স্রোতের কথার গভীরতা মিষ্টি বুঝলো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার আনছি। মিষ্টি গেল খাবার গরম করে আনতে। স্রোত হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসতেই দরজায় ঝিনুক এসে দাঁড়ালো। ধীর গলায় ডাকলো একবার ভাই বলে। ডাক শুনে স্রোত একবার চোখ তুলে দরজার দিকে তাকালো। চোখে মুখে গম্ভীর ভাব ফুটে উঠল তার। গম্ভীর গলায় বলল, বল। ঝিনুক গুটি গুটি পায়ে ভেতরে এলো। জড়সড় হয়ে দাঁড়িয়ে অপরাধী গলায় বলল, মুই জানি ভাই, আজ নদীর সাথে খুব খারাপ ব্যবহার করছি। এই লাইকা আমি ক্ষমা চাইতেছি তোমার কাছে। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? আমি কি তোর নদী মনে হচ্ছে? অন্যায়টা যার সাথে করেছিস তার কাছে ক্ষমা চাইতে শেখ। তোমার কাছে চাইতেছি তো। আরে এমনিতেও ওই কিছু মনে করেন নাই। ও তোকে বলেছে যে ও কিছু মনে করেনি? ওকে কাঁদতে দেখিসনি? কোনো মানুষ নিশ্চয়ই আনন্দে কান্না করে না? ছাড়ো না ভাই, ওর কাছে আবার ক্ষমা চাওয়ান লাগবো কেন? ওর কাছে ক্ষমা চাইলে তোমার বোন তো ছোট হইয়া যাইবো। স্রোত মাথা তুলে ঝিনুকের দিকে তাকিয়ে বলল, নদীও আমার বোন। আর তাছাড়া ভুলটা যখন তোর ক্ষমা চাইলে তুই ছোট হবি না, বরং এতে তোর শিক্ষা প্রকাশ পাবে। ঝিনুক বুঝলো ক্ষমা না চেয়ে আর কোনো উপায় নেই। স্রোত কোনো মতেই ছাড়বে না। অগত্যা রাজি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওর কাছে ক্ষমা চামু। কালকে তাইলে ওর বাড়ি যামু। আচ্ছা। নিজ থেকে আর একটা বাড়তি কথা বলল না স্রোত। তবে ঝিনুকের হাবভাব দেখে মনে হচ্ছে আরো কিছু বলতে চাইছে। এদিকে স্রোত তেমন একটা পাত্তা দিচ্ছে না, জন্য বাধ্য হয়ে আবার নিজ থেকে ঝিনুক বলল, সমুদ্র ভাই আসে নাই? এলে তো দেখতেই পেতি।
বাড়ি কাছে? নয়নের বাড়িতে আছে। কথাটা শুনে ঝিনুক যেন খুশি হলো, উচ্ছ্বসিত গলায় বলল। তার মানে নদীর সাথে রাইতে দেখা হইব না? স্রোত চোখ গরম করে ঝিনুকের দিকে তাকিয়ে বলল। এমনিতেও তোর উপর যথেষ্ট রেগে আছি আমি ঝিনুক। দয়া করে আর এমন কিছু বলিস না যেন সেই রাগটা আরো বেড়ে যায়। আর একটা কথা মেনে নেওয়ার চেষ্টা কর যে সমুদ্র নদীকে পছন্দ করে। জোর করে কারো জীবনে যাওয়ার চেষ্টা করিস না, দিন শেষে দুঃখটা তুই পাবি। স্রোতের গভীর কথাগুলো ঝিনুকের উপর তেমন একটা বোধহয় প্রভাব ফেলতে পারল না, হয়তো মর্মটাই ঠিকভাবে উপলব্ধি করতে পারল না। সেজন্যই তো মুখে হাসি ফুটিয়ে তুলে বলল। বুঝছি, সমুদ্র ভাই আমারে পছন্দ না করলে কি হইব, মুই তো সমুদ্র ভাইরে পছন্দ করি। আর তুমি দেখো, সমুদ্র ভাইয়ের লগে ঝিনুকেরই বিয়া হইব। আমি জানি সমুদ্র ভাইও একদিন আমারে ঠিক পছন্দ করব। শোন ঝিনুক, তোকে যেন আমি আজে বাজে কোনো কাজ করতে না দেখি। তুই যে ধারণাটা মনের মাঝে পুষে রেখেছিস সেটা সম্পূর্ণ ভ্রান্ত। সমুদ্র তোকে পছন্দ করার হলে অনেকদিন আগেই পছন্দ করত, কিন্তু ওর চোখে তুই শুধুমাত্র ওর বোন, এছাড়া আর কিছুই না। খাবারের প্লেট হাতে নিয়ে মিষ্টি ঘরে ভেতর ঢুকতে ঢুকতে স্রোতকে উদ্দেশ্য করে বলো। হয়েছে, এখন আর এসব জ্ঞানের কথা তুলতে হবে না। ঝিনুক, যা তো, ঘুমিয়ে পড়। আর আপনি দয়া করে খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করুন। মিষ্টির কথা অনুযায়ী ঝিনুক চলে গেল। স্রোত খাওয়াই হাত দিল। কোনো কিছু করেই সে যেন শান্তি পাচ্ছে না। ঝিনুকের কথাগুলো তাকে ভীষণ ভাবাচ্ছে। সবটা জানার পরেও মেয়েটা সত্যিটা মানছে না। এখনো ভাবছে যে সমুদ্রকে বিয়ে করবে, কিন্তু এটা যে অসম্ভব। স্রোতকে চিন্তার সাগরে ডুবে থাকতে দেখে মিষ্টি বলে উঠল। একটু সময় দাও ঝিনুককে, ও ঠিক বুঝতে পারবে। এতদিন হলো পছন্দ করে এক মুহূর্তের মাঝে কি নিজের ভালোবাসাটা ভুলে যাওয়া যায় বলো তো? সমস্যা সেটা না, সমস্যা হলো আমার ভয় করছে। ঝিনুক বুঝতে পারছে না যে ও ও- ও যেটা কল্পনা করছে সেটা বাস্তবে কখনোই রূপ লাভ করবে না। যদি ও নিজের সাথে খারাপ কিছু করে বসে, তখন আমি কি করব বলো তো? মিষ্টি স্রোতের কাঁধে ভরসার হাত রেখে বলল। চিন্তা করো না, এমন কিছুই হবে না। আমরা দুজন মিলে ঝিনুককে ঠিক বোঝাবো। আর তাছাড়া আমি ভাইয়াকে বলবো ঝিনুকের সাথে যেন একবার ভালো করে কথা বলে। আমার মনে হয় ভাইয়ার কথা ওর উপরে প্রভাব ফেলতে পারবে। ও তো বরাবরই শুনে এসেছে ভাইয়ার সব কথা, এবারও নিশ্চয় শুনবে। আমার তা মনে হচ্ছে না। তাহলে কি করবে? জানি না, তবে ওর থেকে নদীকে দূরে রাখতে হবে। সত্যি বলতে ঝিনুকেরও তো বোধ বুদ্ধি কম। যদি রাগের বশে আবার নদীকে কোনো আঘাত করে বসে, তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। ছোট মার দিকে আমি চোখ তুলে তাকাবো কি করে? আমি তো ঝিনুকের আজকের ব্যবহারটার জন্য ভীষণ লজ্জিত। যা হয়েছে ভুলে যাও। ঝিনুক তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, ক্ষমাও চেয়েছে তোমার কাছে। নদীর কাছে ক্ষমা চাইতেও নারাজ। শেষে তো রাজি হয়েছে রে বাবা। তুমিও না স্রোত সব বিষয়কে বেশি জটিল করে ভাবো। স্রোত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। জটিল বিষয়ে আমি জটিল করে ভাবি বৃষ্টি। নয়ন, তোর ফোনটা দে তো। সমুদ্র নয়নের থেকে ওর ফোনটা চাইতেই নয়ন ভ্রুকুচকে তাকে প্রশ্ন করলো। কি করবি আমার ফোন দিয়ে? আরে আমার ফোনে চার্জ শেষ, চার্জার আনতে ভুলে গিয়েছি। তো চার্জার দিয়ে দিলাম, চার্জ হচ্ছে না। নদীকে একবার ফোন দেবো। নয়ন তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল। না না, মোটেও না। বলো, আমি তোকে আমার ফোনটা দেব না। সমুদ্র কপাল কুচকে বলল। কেন? আমাকে ফোন দিলে কি হবে? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আর তুই এখন আমার ফোন নিয়ে ওই ছোট মেয়েটার সাথে প্রেম করবে। ফোনের এপাশ থেকে চুমু ট্রান্সফার হবে, ওপাশ থেকে চুমু আসবে। এসব করতে করতে আমার ফোনটা ভাইরাসে ভরে যাবে। না রে বাবা, আমি আবার ফোন দেব না। ছি, সবসময় এমন নোংরা কথাবার্তা বলিস কেন? আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বল, কিন্তু নদীকে নিয়ে এসব বলবি তুই? এখনই পারছো? এখনই পারছো? বিয়ে পর তো মনে হয় তাহলে নদীর সাথে দেখা করতেই দিবি না আমাকে। এটা অবশ্য ভুল কিছু বলিসনি। আমি যতটা সম্ভব ততটা নদীকে তোর থেকে দূরে রাখবো। তোর থেকেই তো সব শয়তানি শিখেছে। তোর সাথে থাকলে দিন দিন আরো অধপতন হবে। এই আমার সঙ্গ পেয়েছে, এর জন্যই এত তাড়াতাড়ি তোদের প্রেমটা জমতে পেরেছে। না হলে না সেদিন ঘরে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে চুমু খেতে হতো না। নয়নের এমন নির্লজ্জ কথা শুনে বরাবরই সমুদ্রের কান গরম হয়ে গেল। আজও তার ব্যতিক্রম হলো না। বিরক্তিমুখা কণ্ঠে বলল। তোর কি একটুও লজ্জা করে না? একজন মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে নয়ন? একটু অন্তত তো
একটু লজ্জা করা উচিত তোর। তোর সামনে লজ্জা করে কি করব হ্যাঁ? যদি ঘরে দু একটা বউ থাকতো তাহলে একটা কথা ছিল, রাতে ঘরে ঢুকে বউকে দেখে একটু লজ্জা পেতাম। কিন্তু যেখানে বউই নেই আর লজ্জা পাওয়ার মতন কোনো কাজও করব না, সেখানে লজ্জা পেয়ে লাভ কি? তোর সাথে কথা বলাই বৃথা, ফোন দে। নয়ন ফোনটা বাড়িয়ে দিয়ে বলো, বাই নদী কিন্তু ছোট মানুষ, একটু বুঝে শুনে কথা বলিস। ফোনে বেশি চুমু টুমু দিস না যেন। ছোট মানুষ তোর এত চুমুর দখল নিতে না পেরে যদি জ্ঞান হারায়। সমুদ্র আর কথা বাড়ালো না, কেমন না কথাই কথা বাড়বেন। আর যত কথা হবে নয়নের নির্লজ্জের কথার সংখ্যা ততই বাড়বে। ফোনটা হাতে নিয়ে নদীকে কল দিল। নয়নদের যৌথ পরিবার, নয়নের বাবা সহ তারা 3 ভাই। 3 পরিবার এখনো একসাথে থাকে। নয়নের মেজো চাচার মেয়ে জাকিয়া ওদের জন্য খাবার নিয়ে ঘরে এলো। মেয়েটা কলেজে পড়ে, দেখতে শুনতে মোটামুটি বেশ ভালো। অন্যান্য দিন নয়নের ঘরের ধারের কাছেও জাকিয়ার খোঁজ পাওয়া যায় না, অথচ আজ কিনা খাবার নিয়ে এসেছে। ব্যাপারটা নয়নের ঠিক সুবিধা লাগলো না, সন্দেহী গলায় প্রশ্ন করলো, তুই হঠাৎ আমার জন্য খাবার নিয়ে কেন এলি রে? মতলব কি? চুরি টুরি করতে আসিসনি তো? অন্যান্য দিন নয়নের সামান্য একটা কথাও জাকির সহ্য হয় না, তেলে বেগুনে জ্বলে ওঠে। তবে আজ তার মাঝের আগে লেশমাত্র খুঁজে পাওয়া গেল না। লজ্জিত ভঙ্গিতে বলল, কি যে বলো না তুমি ভাইয়া, আমি চুরি করতে কেন আসব? আমি তো এসেছি তোমাদের দুজনকে রাতের খাবারটা দিতে। জাকির কণ্ঠে এমন লজ্জা ভাব দেখে নয়ন নাক মুখ কুঁচকে বলল, তোকে একটা স্বাভাবিক কথা জিজ্ঞেস করেছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? আর আমাকে ভাইয়া বলে সম্মান দেওয়া আবার কবে থেকে শুরু করলি রে? সত্যি করে বলতো, তোর হয়েছেটা কি? বুদ্ধুর ভর করলো না তো? ধুর, চুপ করো, অযথা বাজে কথা বলবে না। এই নাও, খাবারটা খেয়ে নাও। তোমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে দিয়ে তোর কি কাজ? খাবার দেওয়া শেষ, এখন বাগতো। তোর এই ন্যাকামো মার্কা মুখটা দেখলেই আমার গা জ্বলে যায়। আরে সে অতিথি মানুষ, মা চাচিরা আমাকে তার খাতির যত্ন করতেই তো পাঠালো। কোনো অসুবিধা হচ্ছে কিনা সেসব দেখতেই এসেছি আমি। এই শোন জাকিয়া, সমুদ্র আমার বাড়িতে কোনো অতিথি না। এমনও না যে আজ ও প্রথম এসেছে আমার বাড়িতে, এর আগেও এসেছে, রাতেও থেকেছে। তাই তোর এত আলগা পিরিত না দেখালেও চলবে। ওর কোনো কিছু লাগলে আমি দিয়ে দেব। তুই যা তো বোন, তোরে সহ্য হচ্ছে না আমার। বাধ্য হয়ে যাকে চলে যেতে চাইলে বারান্দা থেকে তখনই সমুদ্র ঘরে এলো। সমুদ্রকে দেখতে পেয়ে যাকে আর গেল না। সমুদ্রকে এখনই ফিরতে আসতে দেখে নয়ন বিরক্ত হলো, কেন রে, আর 5টা সেকেন্ড পরে এলেই তো জাকিয়া চলে যায়। সমুদ্র জাকিয়াকে দেখতে পেয়ে ভদ্রতার খাতিরে হালকা হাসলো। জাকিয়ার মন কেড়ে নেওয়ার জন্য সমুদ্রের হাসিটুকুই যথেষ্ট ছিল। এদিকে সমুদ্রকে হাসতে দেখে নয়ন মৃদু রাগী কণ্ঠে বলল, সারাদিন এত হাসা লাগে কেন তোর? নিজের বাড়িতে মা আর বউ মিলে কুরুক্ষেত্র লাগেছে, তারপরও তোর মুখ থেকে হাসি সরে না। এখন এখানে কি আরো একটা ললনা বানাতে চাইতেছিস? নয়নের কথাটা সমুদ্রের ঠিক বোধগম্য হলো না, প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, কি বলছিস সব? ও ভুলে গেছি, তুই তো আবার নাদান বাচ্চা। থাক, তোকে পরে এই বিষয়ে ক্লাস করাবো। খেয়ে নে এখন। পরে খাবো আমি, তুই খা। কেন, এখন কি পেট ভরা? মনে হয় একটু বেশি এটা আদান প্রদান হলো, তাই না? কথাটা বলে নয়ন দাঁত বের করে হাসলো। সমুদ্র চোখ গরম করে তাকাতেই তার সে হাসি থামলো। একপাশে দাঁড়ানো যাকে ধীর গলায় সমুদ্রকে বলল, এখনই খেয়ে নিন না ভাইয়া, না হলে তো খাবারটা ঠান্ডা হয়ে যাবে। সমস্যা নেই, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আপনি আগে খান, তারপর আমি যাব। মাংসটা আমি রান্না করেছি, কেমন হয়েছে জানাবেন নিশ্চয়ই। সমুদ্র এবার একটু অস্বস্তিতে পড়লো। একেই তো জাকির কথার ধরন ভালো না, তার উপরে আবার ওর দৃষ্টিও ভীষণ অস্বস্তিকর। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাচ্ছে সমুদ্রকে। এদিকে জাকির এমন কথাবার্তার সমুদ্রের নীরবতা কোনোটাই নয়নের পছন্দ হলো না। একটা ঝাড়ি মেরে জাকিরকে বলো, এই বের হতো তুই। আর যার পেছনে লাইন মারার চেষ্টা করছিস না, ওই এমনিতেই দুইটা মেয়ের অশান্তিতে আধমরা হয়ে বসে আছে। ওর মাকে তো চিনিস না, চিনলে তোর বিয়ের শখই মাথা থেকে নেমে যেত। অযথাই মাঝরাতে আমার মাথা না খেয়ে বের হয় এখান থেকে, জাকিয়া। জাকির কিছু বলতে নিলে নয়ন পুনরায় রাগী কণ্ঠে বলে উঠল, হয় তুই নিচ থেকে বের হবি, নাইলে আমি তোকে এক লাথি মেরে বের করব। আর এসব লাইন মারামারি বাদ দে। মেয়ে মানুষ হয়েছিস, একটু লজ্জা পেতে শেখ। যত সব আজেরা ন্যাকামি। সমুদ্রের সামনে এমন ভাবে বলে যাকে ভীষণ অপমানিত হলো, তবে কিছু বলতে পারলো না।
নয়ন মারাত্মক রেগে গেছে, মুখে মুখে তর্ক করলে এখন সত্যি না লাথি মেরে আবার ঘর থেকে বের করে দেয়, সাথে দু চারটে চর ফ্রিতেও পেতে পারে। আর মুখের ভাষায় কথা না হয় নাই বললাম। জাকিয়া ঘর থেকে বেরিয়ে যেতে সমুদ্র একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। নয়ন তেতে উঠে বলো, এখন কেন সত্যি নিঃশ্বাস ছাড়ছিস শালা? ও যখন লাইন মারার চেষ্টা করছিল তখন সরাসরি বলতে পারিসনি যে তুই হাফ বিবাহিত? ওই ছোট মেয়েটার সাথে অর্ধেক বাসর সেরে এসে এখন আবার ওর সাথে লাইন মারার চেষ্টা করছিস। শালা, তোর চরিত্র তো দেখছি পুরোটাই গাবলা। তুই যদি আর একটা কথাও বলেছিস, আমি কিন্তু এখনই তোর বাড়ি থেকে চলে যাব নয়ন। নয়ন সন্দেহের দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে বলো, সত্যি করে বল, আবার অত্যাচারে চলে যেতে চাইছিস নাকি নদীর সাথে বিশেষ কোনো কথা হয়েছে? ওই পাশ থেকে আবার কোনো সিগন্যাল পেলি না তো? নয়ন চুপ কর। সমুদ্র অগ্নিদৃষ্টিতে তাকিয়ে সতর্কবার্তা দিতেই নয়ন বিরক্তিকর কণ্ঠে বলো, বাল, দুর্বাল, জাভাল, বাগবাল। বালের কথা কমু না তোর সাথে, বাল খামুও না। দেখ, বাল ঘুমামুও এখন। কথাটা বলে নয়ন সত্যি সত্যি বিছানায় কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। সমুদ্র আবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। অন্তত কয়েক ঘন্টার জন্য নয়নের অত্যাচার থেকে বাঁচা যাবে। তবে সমুদ্রেই সে আশা এক বালতি পানি ঢেলে দিল নয়ন। সর্বোচ্চ 30 সেকেন্ড কাঁথামুড়ি দিয়ে শুয়েছিল। কাঁথা সরিয়ে লাফ দিয়ে উঠে বসলো। সমুদ্রের এখন ঠিক কী করা উচিত বুঝতে পারছে না। তবে নয়নের অত্যাচার আরও ওর সহ্য করা যাচ্ছে না। সমুদ্রের এসব ভাবনার মাঝে নয়ন গুরুতর ভঙ্গিতে বলে উঠল, এই শালা, একটা জরুরি কথা বলা আছে তোকে। নয়নের সাথে জরুরি শব্দটা ঠিক মানানসই না। সে কারণে সমুদ্র যেন ঠিক বিশ্বাস হলো না যে নয়ন সত্যি কোনো জরুরি কথা বলতে পারে। তোর জরুরি কথা শুনতে আমি আগ্রহী নেই। এই এমন করছিস কেন? মানছি আমি সব সময় মজা করি, কিন্তু এখন সত্যি একটা জরুরি কথা বলবো, বিশ্বাস কর। এই শেষবারের মতন তোকে বিশ্বাস করলাম। যদি সত্যি জরুরি কথা না বলেছিস তাহলে মনে রাখিস এর ফল কিন্তু খুব খারাপ হবে নয়ন। নয়ন বিরক্তি ভরা কণ্ঠে বলল, বল, শুনছি। নয়ন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, মানে বলছিলাম যে তুই তো ঝিনুককে বিয়ে করবি না, তাই না? একসাথে কয়জনকে বিয়ে করতে বলছিস? চাইলে তো তুই একসঙ্গে 4টা করতে পারবি, কিন্তু ঝিনুককে বিয়ে করবি কিনা সেটা বল। না। তুই তো ঝিনুককে ভালোবাসিস না, তাই না সমুদ্র? ভালোবাসলে তো ওকেই বিয়ে করে নিতাম, তাহলে এর মধ্যে নদী আসতো না। নয়ন উৎফুল্ল গলায় বলল। আজ আমি একেবারে নিশ্চিত হলাম। সমুদ্র প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি নিশ্চিত হলি? আর এর মাঝে তোর জরুরি কথাটাই বাকি। নয়ন বসা অবস্থাতেই সমুদ্র ডেকে আরেকটু এগিয়ে এলো, মুখে হালকা হাসি ফুটিয়ে দিল। আচ্ছা সমুদ্র, সত্যি করে বলতো, আমাকে তোর কেমন লাগে? মানে একজন ভালো মানুষ হিসাবে আমাকে তুই কত নম্বর দিবি? সমুদ্র নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ভালো মানুষ শব্দটাই তোর সাথে যায় না নয়ন, সেই হিসেবে তুই শূন্য পাবি। নয়ন অসহায় কণ্ঠে বলল, তাই বলে আমি এতটাও খারাপ না। আচ্ছা আমার বন্ডামিগুলো বাদ দে, আমার আর তোর বন্ধুত্বের কথা মনে কর, সেই হিসেবে বল আমি কেমন। সমুদ্র হালকা হেসে বলল, একজন বন্ধু হিসেবে আমি তোকে সর্বোচ্চ নাম্বার দেব। আর সত্যি বলতে তোর ভণ্ডামিগুলো বাদ দিলে তুই খুব ভালো একজন মানুষ। তাহলে আবার আরেকটা কথা বলি। বল। জিনুকের সাথে আমায় কেমন মানাবে? সমুদ্র চমকে নয়নের দিকে তাকালো, চোখে মুখে তার বিস্ময় ভাব, সে সাথে হাজার একটা প্রশ্ন। সমুদ্রের সে দৃষ্টি দেখে নয়ন একটু থতমত খেলো। প্রশ্নত গলায় নয়নকে জিজ্ঞেস করলো, তুই পছন্দ করিস ঝিনুককে? নয়ন সলজ্জিত ভঙ্গিমায় বলল, হ্যাঁ, অনেকদিন থেকে পছন্দ করি, কিন্তু ও তোকে পছন্দ করে, সেজন্য বলতে পারিনি। তার মধ্যে আমি সত্যি প্রথম থেকে নিশ্চিত ছিলাম না যে তুই আদৌ ঝিনুককে পছন্দ করিস কি করিস না। নিজের বন্ধুর ভালোবাসা নিয়ে টানাটানি করবে এই নয়ন এতটাও খারাপ না। তুই মজা করছিস না তো নয়ন? সত্যি তুই ঝিনুককে ভালোবাসিস? বিয়ে করতে চাই ওকে। স্রোত ভাইকে বললে কি ঝিনুকের সাথে আমার বিয়ে দেবে? সেসব পরের কথা নয়ন। আগে ভাব ঝিনুককে কি করে রাজি করাবি। তোর নাম শুনলেই তো ও তেলে বেগুনে জ্বলে যায়। তুই আছিস কি করতে? আমি নদীর সাথে তোর সেটিং করিয়ে দিয়েছি, তুই ঝিনুকের সাথে আমার সেটিং করিয়ে দিবি? সমুদ্র বলল মহাবিপাকে। সবগুলো সম্পর্ক জটিল আকার ধারণ করছে। ঝিনুকে বোঝানো কি এত সহজ নাকি?
স্রোতকে বললে নয়নের সাথে বিয়ে দিতে রাজি হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঝিনুককে কি করে রাজি করাবে? সমুদ্রকে চুপ করে থাকতে দেখে নয়ন কাতর গলায় বলে উঠল, কিরে শালা, সাহায্য করবি না? দেখ, যদি ঝিনুকের সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে তো সত্যি সত্যি তুই আমার শালা হয়ে যাবে। একটু কথা বল না তুই ঝিনুকের সাথে। এখন না নয়ন, আমি যদি এখন এই বিষয়ে ঝিনুককে কিছু বলতে যাই তাহলে ও আরো রেগে যাবে। ও ভাববে আমার পিছু ছাড়ানোর জন্য আমি তোর সাথে ওর বিয়ে দেওয়ার কথা বলেছি। একটু ধৈর্য ধর। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কত ধৈর্য ধরি রে ভাই। জন্মের পর থেকে একটা বউ পাওয়ার জন্য মনটা আঁকুপাকু করছে, কিন্তু আজ অবধি একটা বউয়ের দেখা পেলাম না। দেখিস ভাই, ধৈর্য ধরতে ধরতে যেন আমার বিয়ের বয়স পার হয়ে না যায়। ঘড়িতে সময় তখন সকাল 8টা বাজে। নদীর ঘুম এখনো ভাঙেনি। এর মাঝে দরজায় কারো ঘাতের শব্দ পেল। খুব কষ্টে চোখ দুটো খুলল। রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এপাশ ওপাশ ফিরতে ফিরতেই যখন ঘড়িতে সময় দেখেছিল তখন বাজে রাত 2টো। কিন্তু তবুও চোখের ঘুমে লেশমাত্র নেই। তারপরে যে কখন ঘুমিয়ে পড়েছে সেই হিসেব নদীর জানা নেই। আড়মোড়া ভেঙে উঠে বসে গা থেকে কাঁথাটা সরিয়ে দরজা খুলে দিল। সামনে ঝিনুকে দেখতে পেয়ে মুহূর্তের মাঝে নদীর চোখ থেকে ঘুম উড়ে গেল। চোখে মুখে তার ফুটে উঠল বিস্ময় ভাব। এদিকে ঝিনুকের মুখে লেপ্টে আছে হাসি। ভিতরে আসতে কইবা না নদী? নদী যেন ঠিক বুঝতে পারল না তার কি বলা উচিত। ঝিনুকের উত্তরের জন্য অপেক্ষা না করে নিজের ঘরের ভেতরে ঢুকে এসে বিছানার উপর বসে পা দোলাতে লাগলো। নদী এখনো ঠাই দরজার কাছে দাঁড়িয়ে আছে। ওর ধ্যান ভাঙলো ঝিনুকের ডাকে। গুটি গুটি পায়ে পিছনে এসে ঝিনুককে উদ্দেশ্য করে বলল, তুমি এত সকালে ঝিনুক আপু? কোনো দরকার ছিল নাকি? আর তুমি তো অসুস্থ ছিলে, জ্বর কেমন এখন? মুই ভালো আছি। জ্বরের সাধ্য আছে নাকি ঝিনুকরে একদিনের বেশি ধইরা থাকবো? তুমি কেমন আছো সেইটা কও। তুমি এত সকালে কেন এসছো সেটা বললে না? ঝিনুক উঠে দাঁড়ালো। চোখে মুখে অপরাধী ভাব ফুটিয়ে তুলে নদীকে উদ্দেশ্য করে বলল, আসলে মুই কইতে আইছিলাম যে নদীর কালকের ব্যবহারের লাইগে মুই তোমার কাছে ক্ষমা চাইতাছি। মুই বুঝছি তোমার লগে ওই ব্যবহারটা করা উচিত হয় নাই। আসলে কি করুন কও তো, আমি সমুদ্র ভাইরে মেলা বছর ধইরা ভালোবাসি। তুমি কয়দিন ধইরা আইসাই আমার ঠিকটা যদি আমার সমুদ্র ভাইরে কায়রা নাও তাহলে কি আমার রাগ হইব না? তুমি কও। ঝিনুকের কথার মর্মার্থ নদী বুঝতে পারল। সত্যি তো রাগ হওয়াটাই স্বাভাবিক। যদি কেউ ওর থেকে সমুদ্রকে কেড়ে নিতে চায় তাহলে তো নদীরও রাগ হবে। তা তুমি ঠিকই বলেছো, রাগটা হওয়াই স্বাভাবিক। কিন্তু তুমি যেহেতু ভুলটা বুঝতে পেরেছো তাহলে ঠিক আছে, তোমায় ক্ষমা করেছি। আর এটা আবার বলতে হয় নাকি? তুমি তো আমার বোন, তোমার উপরে কি আমি বেশিক্ষণ রাগ করে থাকতে পারি নাকি? তাইলে ঠিক আছে। ঝিনুকের চোখ মুখ দেখে নদী বুঝতে পারল ও আরো কিছু বলতে চাইছে। নিচ থেকেই বলে উঠল, তুমি কি আরো কিছু বলবে ঝিনুক আপু? ঝিনুক চট করে নদীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। কাতর গলায় অনুনয় করে বলো, আমার একখান কথা রাখবা তুমি নদী? নদী হাস্যোজ্জ্বল মুখে বলো, কেন রাখবো না, তুমি বলো না। তুমি তো আমারে তোমার বোন ডাকো। মুই জানি তুমি আমারে মেলা ভালোবাসো। আমিও তোমারে কথা দিতেছি, আজ থেকে ঝিনুকও তোমারে খুব ভালোবাসবো। আর কখনো তোমার লগে ঝগড়া করুম না। আমার একখান জিনিস দিবা তুমি বোন? হ্যাঁ বলো না, তোমার কি লাগবে? আমার বোন আমার থেকে কিছু চেয়েছে আর আমি দেবো না, এমনটা হতে পারে? ঝিনুক আশা খুঁজে পেল। অনুনয় করে বলো, সমুদ্র ভাইরে আমারে দিয়া দিবা নদী? তুমি জানো আমি মেলা দিন থেকে সমুদ্র ভাইরে ভালোবাসি, খুব ভালোবাসি। আমার কত স্বাদ জানো, আমি সমুদ্র ভাইয়ের বউ সাজুম। তুমি মেলা ভালো মুই জানি। তোমার বোন তোমার থেকে চাইছে, তুমি দিবা না? নদীর অভিব্যক্তি স্পষ্ট কিছু বোঝা গেল না। নদীকে ভীষণ স্বাভাবিক দেখালো, যা ঝিনুককে ভাবিয়ে তোলো। স্বাভাবিক কণ্ঠে বলো, তুমি কি এটাই চাইছো আমার কাছে নাকি আরো কিছু চাওয়ার আছে? তুমি আরো কিছু দিবা আমারে? না বোন, আর কিছু লাগবো না। তুমি খালি সমুদ্র ভাইরে আমারে দিয়া দাও। আমি যদি কই সমুদ্র ভাই জীবনেও আমায় বিয়ে করব না, তুমি সমুদ্র ভাইরে কইয়া দাও না যে তুমি তারে বিয়া করবা না, তুমি পছন্দ করো না। তুমি তো বিদেশ চইলা গেলে মেলা ভালো পাত্র পাইবা বিয়ার জন্য, কিন্তু আমি কাউরে পামু না। কেউ আমারে বিয়া করব না সমুদ্র ভাই ছাড়া। নদী হালকা হেসে বলো,
তুমি এই ভয় পাচ্ছ? ঠিক আছে, চিন্তা করো না। আমি আর সমুদ্র ভাই মিলে তোমার জন্য খুব ভালো একটা বর খুঁজে দিব। নদীর কথা শুনে ঝিনুক একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। কিন্তু মুই তো তোমার থেকে সমুদ্র ভাইরে চাইলাম। আরে ঝিনু কাপু, সব দেয়া গেলেও সমুদ্র ভাইকে দেয়া যায় না। সমুদ্র ভাই তো আমার। তোমায় কি করে দিব? তুমি অন্য কিছু চাও না, তোমায় সব দিয়ে দিব। আমার সম্পত্তি, টাকা পয়সা সব দিয়ে দিব। তুমি দরকার পড়লে আমার জায়গায় আম্মুদের সাথে সুইজারল্যান্ড চলে যাও। ওইখানে আমার নামে যে ফ্ল্যাট আছে সেটাও তোমাকে দিয়ে দিব। আমার জামা কাপড়, মেকআপের জিনিসপত্র, যত চকলেট, জামা আছে, আমার শখের আরেকটা ক্যামেরা আছে, সব তোমায় দিয়ে দিব। কিন্তু সমুদ্র ভাইকে দেয়া যাবে না, কেননা সমুদ্র ভাই আমার। মুহূর্তের মাঝে ঝিনুকের অভিব্যক্তি বদলে গেল। চোখে মুখে রাগী ভাব ফুটিয়ে তুলে বলল, বুঝাইয়া দিলা তো যে তুমিও স্বার্থপর। সারাদিন তো খুব বন বন করো, কিন্তু একখান জিনিস চাইলাম অমনি না কইরা দিলা। তোমায় বোন বলে ডাকি ঠিকই, কিন্তু আমার কাছে তো তুমি সমুদ্র ভাইয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ না যে আমার সমুদ্র ভাইটাই তোমায় দিয়ে দিব। তুমিও তো আমায় বোন বলে ডাকছো, তাহলে তুমি সমুদ্র ভাইয়ের পিছু ছেড়ে দাও আমার জন্য। আমি কেন ছাড়ো? সমুদ্র ভাইটা আমি আগে ভালোবাসছি। সমুদ্র ভাইয়ের জীবনে এত বছর আমি ছিলাম, তুমি তো আসিলা না। হুট কইরা আইসা বিয়া করতে চাও? তুমি এত বছর থেকেও যেটা করতে পারোনি, আমি অল্প দিনই সেটা করতে পেরেছি। তুমি যখন এতদিন সমুদ্র ভাইয়ের জীবনে ছিলে, তাহলে সমুদ্র ভাই তোমায় ভালো না বেসে আমায় বাসলো কেন? মুই তো তোমার লাহান নাকাবো করতে পারি না। না জানি তুমি কি রঙ্গ তামাশা দেখাইছো আমার সমুদ্র ভাইরে, নাকি তাবিজ টাবিজ করছো? সত্যি কইরা কত? আমার ব্যক্তিত্বের সাথে এগুলো যায় না চিনু কাপু। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি, কিন্তু তার মানে এটা না যে আমি আমার সমুদ্র ভাইকে তোমায় দিয়ে দিব। এখন নিচে যাও, আমি ফ্রেশ হব। আর যদি এখানেই থাকতে চাও তবে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাব দেখাইতাছো আমারই নদী। আমি কিন্তু তোমায় কইয়া দিতাছি, সমুদ্র ভাইরে আমি বিয়া করুম। বড়মা তোমার লগে সমুদ্র ভাইয়ের জীবনেও বিয়া দিব না। তো তুমি কি ভেবেছো তোমার সাথে দেবে? বড় আম্মুর আমাদের দুজনের সাথেই সমস্যা, তাই বড় আম্মু কার সাথে বিয়ে দেবে সেটা না ভেবে সমুদ্র ভাই কাকে বিয়ে করবে সেটা ভাবো। আমি কিন্তু তোমার সাথে কোনো রকম কোনো ঝামেলা করতে চাইছি না, তাই কথা না বাড়িয়ে নিচে যাও। আমি তোমারে আমার ঘর থেকে বাইক কইরা দিয়েছিলাম জন্য তুমিও আমারে বাইক কইরা দিতাছো? নদী আলতো হেসে বলল, না, আমি তোমাকে একবারও বের হয়ে যেতে বলিনি। আমি ফ্রেশ হতে যাব, তুমি একা একা রুমে বসে কি করবে সেটা নিচে যেতে বললাম, তাই সেজন্য নিচে যেতে বললাম। তার আগে কিন্তু একবার বলেছি যদি চাও তাহলে আমার রুমে বসে থাকতে পারো। আমি তোমাকে এমনি এমনি আমার বোন বলে ডাকিনি। তুমি আজ আমার থেকে যত দামি কিছুই চাও না কেন আমি তোমায় দিয়ে দিতাম, কিন্তু সমুদ্র ভাইয়ের তুলনা কোনো কিছুর সাথে হবে না। আমি সবকিছু ছাড়লেও সমুদ্র ভাইকে ছাড়বো না, মানে ছাড়বো না। আশা করি বুঝতে পেরেছো, আর না বুঝলেও আমার সমস্যা নেই। কথাটা বলে নদী ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ঝিনুক কিছুক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে গড়গড় পায়ে হেঁটে নিচে চলে গেল। মাঝখানে আরো 2 দিন কেটে গেছে। এই 2 দিন সমুদ্র একবারের জন্য বাড়ি ফেরেনি, আর না কারোর সাথে যোগাযোগ করেছে। শামসুদ্দিন অবশ্য স্রোতের থেকে খোঁজ নিয়েছে যে সমুদ্র কোথায়, কিন্তু জেসমিন ছেলের খোঁজ পানি। এর মাঝে 2 বার স্রোতের বাড়িতে গিয়েছিল ওর খোঁজে, কিন্তু মিষ্টি কোনো খোঁজ দিতে পারেনি। নয়নের বাড়িতে আছে সে কথাও কেউ বলেনি। নদীর সাথে যে খুব একটা কথা বলেছে তেমন না। সমুদ্র জানে না এভাবে আদৌ কোনো সমস্যার সমাধান হবে কিনা। তবে বাড়ি না ফেরার কারণ এই অশান্তিগুলো সে আর নিতে পারছিল না। ভেবেছে 2 দিনে যদি জেসমিন অন্তত একটু শান্ত হয়, একটু যদি নিজের ভুলটা উপলব্ধি করতে পারে। ঠিক 2 দিন পর আজ বাড়িতে পা রাখলো সমুদ্র। কতদিনই বা আর অন্যের বাড়িতে থাকা যায়? দিন শেষে তো ফিরতে হবেই নিজের বাড়িতে। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে নিয়ে ফিরল। জেসমিন তখনও ছেলের খবর পায়নি। সমুদ্র সোজা এসে নিজের ঘরে চলে গেছে। সমুদ্র আসার কিছুক্ষণ পর নয়ন এলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে তখনই জেসমিনের সাথে দেখা হলো। জেসমিনকে দেখতে নয়নের মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। জেসমিন তা বুঝলো ঠিকই, তবে সেদিকে পাত্তা দিল না। স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার ছেলে কোথায়? নয়ন অবাক হওয়ার ভঙ্গিতে বলল,
সে কি? আপনার ছেলে আপনার আসলের সাথে নেই? আমি তো ভেবেছি আপনার আসলের সাথে বেঁধে রেখেছেন, সেই জন্য আমি আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। তাহলে আমার বন্ধুটা গেল কোথায় বলুন তো চাচি আম্মা? মস্কার আবার দিয়ে সোজাসুজি বলো, আমার ছেলে কোথায়? আজে বাজে কিছু করনি তো ওর সাথে? আপনার ছেলেকে পাচার করে দিয়েছি। একটা সত্যি কথা বলবো চাচি আম্মা, সমুদ্র তো দেখতে অনেক সুন্দর, বিদেশি আবার ছেলেদের ব্যাপক চাহিদা। আমি আবার একটা ব্যবসা শুরু করতে চাইছিলাম, কিন্তু আমার বাপ ভরসা করে টাকা দিচ্ছিল না, তাই সমুদ্রকে পাচার করে দিয়েছি। সেই টাকা দিয়ে ব্যবসা দাঁড় করাবো ভাবছি। নয়ন ভেবেছিল জেসমিন বোধহয় এখনই ঝগড়া লেগে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। নয়নের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে জেসমিন অন্য প্রসঙ্গ তুলে বলল, কোথায় যাচ্ছ? ওপারে নদীর ঘরে নতুন করে ষড়যন্ত্র করতে? এই জন্য আমার আপনাকে এত ভালো লাগে চাচি আম্মা। আপনি কি করে বুঝে যান আমার মনের কথা বলুন তো? এই দুটো দিন ধরে কত যে কুবুদ্ধি আটলাম ভাবতে পারবেন না। এখন গিয়ে সেসব নদীর মাথায় ঢুকিয়ে দেব। একটু পরে দেখবেন নদীর কোমরে ওড়না গুজে আপনার সাথে ঝগড়া করতে আসছে। যাও। ধন্যবাদ। নয়ন সিঁড়িতে ওঠার সময় একবার ভাবলো যে জেসমিনকে সমুদ্রের আসার কথাটা বলবে কি বলবে না। পরে ভাবলো না, এখন বলবে না, আগেও নদীর সাথে কথা বলে এ বাড়ি থেকে বেরিয়ে যাক, তারপর জেসমিন না হয় নিজের তাণ্ডব চালাবে। সোজা উপরে নদীর ঘরে চলে গেল। এই ছোট নদী কেমন আছো? নয়নের কণ্ঠ পেতেই নদী তড়িৎ বেগে দরজার দিকে তাকিয়ে নয়নের হাস্যজ্জ্বল মুখটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে নদীর মুখেও হাসি ফুটে উঠল। আমি ভালো আছি সেমি মেন্টাল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা তুমি এতক্ষণও এখানে কি করছো? সমুদ্র এখনো সিগন্যাল পাঠায়নি? কিসের সিগনেচার পাঠাবে? ও মা, তোমার সমুদ্র ভাই যে এসেছে সেটা বুঝি জানো না? আমি তো ভেবেছি এতক্ষণে বোধ হয় তোমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে প্রস্তুতি ম্যাচ শুরু করে দিয়েছে। নয়নের কথাটা নদী ঠিক বুঝলো না, প্রশ্নত গলায় জিজ্ঞেস করলো, কিসের প্রস্তুতি? ও তুমি বুঝবে না, তুমি তো আবার ছোট মানুষ, এত জটিল কথা মাথা না রাখাই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি সমুদ্র ভাইয়ের সাথে দেখা করে আসি। আরে দাঁড়াও, পরে যাও। ওই শালা মনে হয় গোসলে ঢুকেছে, এখন গেলেও পাবে না। নাকি আবার সরাসরি ওর বাথরুমে ঢুকে যাওয়ার ইচ্ছা আছে? ছি, তুমি খুব নোংরা নয়ন ভাইয়া। আমি না তোমার ছোট বোন? আমাকে এসব কথা কেউ বলে? ছোট বোন যদি এখন বড়দের মতন কাজ কাম করে তাহলে আর আমি কি করবো বলো? শোনো, এখানে বসো, তোমাকে একটা বুদ্ধি দিতে এলাম। নয়নের চোখ মুখে গুরুতর ভাব ফুটে উঠল। নদী ওর পাশে বসে গুরুতর ভঙ্গিতে বলল, কি বুদ্ধি? তোমার আর সমুদ্রের বিয়েটা তাড়াতাড়ি হওয়ার বুদ্ধি। দাঁড়াও, আমি আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। জেসমিন চাচি আম্মা সারা বাড়ি ঘোরাঘুরি করছে, যদি এই কথাটা শুনে ফেলে আমার লাশ বের হবে এই বাড়ি থেকে। নয়ন উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আবার পূর্বের জায়গায় এসে বসে ধীর গলায় নদীকে উদ্দেশ্য করে বলল, সমুদ্রকে বিয়ে করতে চাও তো নাকি? এটা আবার করার মতন কোনো প্রশ্ন হলো? আরে দূর, যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও। করতে চাও নাকি চাও না? চাই। বেশ ভালো কথা, কিন্তু তোমার কি মনে হয় চাচি আম্মা থাকলে তোমাদের বিয়ে হওয়া সম্ভব? তাহলে কি ওনাকে মেরে ফেলতে বলছো? দুর্বল, তুমি তো দেখি এক লাইন শুনে বাকি দুই লাইন নিজেই বানাও। তো মেরে ফেলতে বলছো না? তা কেন বলবো? আমি ভালো মানুষ, এসব পাপ কাজের কথা আমি বলি না। এখন যা বলছি মনোযোগ দিয়ে শোনো। নদী আরো একটু মনোযোগী হলে নয়ন বলল, তোমরা যদি এই আশায় থাকো যে কবে চাচি আম্মা রাজি হবে তারপরে তোমরা বিয়ে করবে, তাহলে তোমাদের বিয়ে আর হবে না। তাই বলছি তোমরা দুজনে পালিয়ে যাও। নদী আটকে উঠে বলল, এসব কি বলছো? পালিয়ে কেন বিয়ে করতে যাব? আর আর তাছাড়া বাড়ির লোকেদের কি জবাব দিব? আম্মু আব্বু, আমি এদেরকে কি বলবো? আরে বাবা, ওদেরকে জানিয়ে বিয়েটা করতে বলছি নাকি যে কি বলবে খুঁজে পাচ্ছ না? একবার বিয়ে করে বাড়িতে এসো, কেউ আর কিছু বলতে পারবে না। পারলে আসার সময় সাথে একটা বাচ্চা নিয়ে এসো, কারো একটা থেকে ধার করে নিয়ে এসে নিজেদের বলে চালিয়ে দেবে। কাজ হয়ে গেলে আবার তাকে ফেরত দিয়ে দেবে। বেশ, খেল খতম। তোমার আইডিয়াটা একটু ভালো না। সমুদ্র ভাইকে যদি পালানোর কথা বলি না, আমাকে একটা থাপ্পড় লাগাবে। কেন, এর আগে বলেছিলে নাকি? নদী মুখ ভার করে বলল, আমার মনে হয় সমুদ্র ভাই পালিয়েই বিয়ে করবে না। নয়ন একটা হতাশার শ্বাস ফেলে বলল,
তাহলে আর কি, ওই ব্যাটার বিয়ে করা হলো না। জানো নদী, আমার মনে হচ্ছে ওর বিয়ে করার ইচ্ছেই নেই। অবশ্য থাকবেই বাকি করে, অর্ধেক বাসর তো সেরেই ফেলেছে, বাকিটাও হয়তো সেরেই ফেলবে। যে আকর্ষণে মানুষ বিয়েটা করে সেটাই যদি না থাকে, তাহলে বিয়ের প্রতি আগ্রহ আসবে না, এটাই তো স্বাভাবিক। নদী কপট রাগ দেখে বলো, একদম আমার সমুদ্র ভাইয়ের নামে আজে বাজে কথা বলবে না। আমার সমুদ্র ভাই তোমার মতো নোংরা না। শোনো, তোমার সমুদ্র ভাই যা করবে আমিও তাই করব। ও যদি নোংরা না হয়, আমি কেন নোংরা হতে যাব? আমি তো ওর থেকে হাজার গুণ ভালো। এখনো এসব কিছুই করিনি, একটা মেয়েকে ছুঁয়ে অবধি দেখিনি। আর সেখানে ও তো থাক, আর কিছু না বলি। কিন্তু মেয়েদেরকে লুকিয়ে লুকিয়ে উপহার ঠিকই দাও, তাই না? নয়ন চোখ ছোট ছোট করে নদীর দিকে তাকিয়ে বলো, কাকে আবার আমি উপহার দিলাম? কি ভেবেছো আমি কিছু দেখিনি? হ্যাঁ, মেলায় সেদিন ঝিনুক আপুকে তুমি উপহার দাওনি। আমি সব বুঝি। তুমি যে ঝিনুক আপুকে লাইন মারার চেষ্টা করো সেটাও জানি। তুমিও যে খুব একটা ভালো তেমনটাও না। ঝিনুক আপু পাত্তা দেয় না জন্য কিছু করতে পারো না। না হলে আমার বিশ্বাস তুমি সমুদ্র ভাই থেকে 10 ধাপ এগিয়ে থাকতে। নয়ন ধরা পড়া আসামির মতো মুখ করে বলো, তুমি ধরে ফেললে আমায়। আর তোমার সমুদ্র ভাই ভাবো কতটা গাধা। আমি কালকে ওকে বললাম, তাও বিশ্বাস করে না শালা। গাধা না, আমার সমুদ্র ভাই সহজ সরল, তোমার মতন মনে এত প্যাচ নেই। হ্যাঁ বুঝেছি, সব দোষ আমার। এই নদী, এখন বলো তো কি করে ঝিনুকের সাথে বিয়েটা করা যায়? নদী শব্দ করে হেসে উঠে বলো, সেই আশা ত্যাগ করো। জানো ঝিনুক আপু সকালে এখানে এসেছিল আমার থেকে সমুদ্র ভাইকে চাইতে। নয়ন চোখ বড় বড় করে নদীর দিকে তাকিয়ে আগ্রহী গলায় বলো, তুমি কি বললে? আমি আবার কি বলবো, সমুদ্র ভাইকে চাইলো আর আমি দিয়ে দিলাম নাকি? অন্য যে কোনো কিছু চাইলে একবারও ভাবতাম না, কিন্তু সমুদ্র ভাইকে 1000 বার ভাবার পরেও কাউকে দিব না। যাক, ভালো লাগলো। তোর মাথায় যে এত বুদ্ধি আছে সেটা তো জানতাম না। ছোট নদী, ঝিনুককে আচ্ছা মতো বুঝিয়ে দিতে পারোনি যে ও কোনো মতে সমুদ্রকে পাবে না। জানো, ওই এতটাই বলদ যে এতবার ওকে এত কিছু সিগন্যাল দিয়েছি, কিচ্ছু বোঝে না। তুমি বলো, একটা ছেলে একটা মেয়েকে কেন কিছু উপহার দেবে? আরে ভাই, তোকে পছন্দ করি সেজন্যই তো দে। না, ওসব বুঝবে না, শুধু পারে টেরে এসে আমার সাথে ঝগড়া করতে। তুমি যদি গিয়ে বিয়ে করার কথা বলো না, তাহলে এবার মারামারি লেগে যাবে। কথাটা বলে দুজনে একযোগে শব্দ করে হেসে উঠল। নদীর ঘরের সামনে তখন সমুদ্রবাদী বাড়ির প্রতিটা সদস্য উপস্থিত, কারণ জেসমিন এখনো জানে না যে সমুদ্র বাড়ি ফিরেছে। জেসমিন ফিসফিস করে সবাইকে উদ্দেশ্য করে বলো, বলেছিলাম না ঘরের ভেতরে আছে। দিন দুপুরে নোংরামি শুরু করেছে। জেসমিনের বলা কথাটা শুনে নুছাদ খিচে নিজের দুচোখ বন্ধ করে নিলেন। খুব কষ্টে নিজেকে সংযত রাখলেন। শামসুদ্দিন কঠিন গলায় বলল, দরজা খুলতে বলো। তোমার ভাষায় একটু ওদিন ওদিন নোংরামি দেখি। শামসুদ্দিনের কথা মতো জেসমিন দরজায় করাঘাত করলেন। দুবার টোকা দিতেই ভেতর থেকে নয়ন এসে দরজাটা খুলল। দরজার সামনে এতগুলো মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেবাচাকা খেয়ে গেল। কি হয়েছে? নিচে কি আগুন লেগেছে যে সবাই বাঁচার জন্য উপরে ছুটে এসেছে দোতলা থেকে লাফ দেবো বলে? নাকি ডাকাত পড়েছে বাড়িতে? জেসমিন নাক মুখ কুচকে নয়নকে বলো, লজ্জা করে না দিন দুপুরে এসব নোংরামি করে আবার আজে বাজে কথা বলছে বড়দেরকে? এই শিক্ষা দিয়েছে তোমার পরিবার তোমায়? নয়ন বিস্ময় ভরা কণ্ঠে বলো, ও চাচি আম্মা, আপনার আবার কি হলো? ও চাচি আম্মা, আপনার আবার কি হলো? কার রাগ আমার উপর জানতে এসেছেন? আর সত্যি বলতে আমার পরিবার আমার তেমন একটা শিক্ষা দেয়নি, যা শিক্ষা পাওয়ার স্কুল থেকেই পেয়েছি। ওদের কথাবার্তার মাঝে নুছাদ ঘরের ভেতরে ঢুকে নদীকে উদ্দেশ্য করে রাগী কণ্ঠে বলো, কি করেছিলে দরজা বন্ধ করে তোমরা? নদী স্বাভাবিক কণ্ঠে বলো, গল্প করছিলাম। গল্প করার জন্য দরজা লাগাতে হবে কেন? লাগলে সমস্যা কি আম্মু? যদি তুমি বুঝতে কি সমস্যা তাহলে কি আমায় এত কথা বলতে হতো? জানো না এ বাড়িতে নোংরা মস্তিষ্কের মানুষের বাস, যে নিজের মতন বাকি সবাইকে নোংরাই ভাবে। তারপরও তোমার শিক্ষা হয় না, তাই না? আর কত অপমান করবে আমায়? তোমার জন্য আমি আর কত ছোট হব সবার চোখে? আমার শিক্ষার উপর আর কত আঙ্গুল তোলার সুযোগ দেবে তুমি?
নয়না নদী দুজনেই বোকা বনে গেল। সবার একত্রে এখানে আগমন, আবার নুজহাতের হঠাৎ করে এমন রেগে গিয়ে এসব কথাবার্তা কোনোটার মানে তারা কেউ বুঝতে পারছে না। চেঁচামেচির শব্দ শুনে ঘর থেকে সমুদ্র বেরিয়ে এলো। যেহেতু নদীর ঘরটা তার ঠিক পাশেই, তাই খুব সহজেই তার কানে চেঁচামেচির শব্দগুলো গেল। নদীর ঘরের সামনে সবাইকে দেখতে পেয়ে একটু ভয় পেল। তাড়াহুড়ো করে সেদিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে এখানে?